কিভাবে একটা ভালো ছেলে ধীরে ধীরে নায়ক, মানে আমরা যেটা বলি নায়ক থেকে খলনায়ক হয়। ছবি হচ্ছে খলনায়ক। তো খলনায়ক হচ্ছে মান্না। এই জন্য খুন করেছে। ওই সব নেতারা জনগণকে ধোঁকা দিয়ে বেকুব বানায়, পবিত্র স্থান সংসদে গিয়ে ওরা মিথ্যা কথা বলে। তখন অলরেডি মান্নাকে প্রেম দেওয়ার পরে থেকে তো আমি মান্নাকে নিয়ে ধীরে ধীরে কাজ শুরু করছি। তো এরপরে আমি ছবি যখন খলনায়ক বানাবো, খলনায়কের একটা ঘটনা বলি যে উনি ওই প্রযোজক অন্য একটা ছবি বানাইছিলেন। তো উনি আমাকে সেই বিসি লোক পাঠাইছে, খুঁজতেছে। তো ওনার লোক আসছে, ম্যানেজার বললো যে ভাই আমাদের এক প্রযোজক আপনি আগে ছবি বানাইছিল, তো আপনাকে নিয়ে ছবি বানাবে, তো আপনাকে নিয়ে যেতে বলছে। তো কোথায় কাকরাইল? বলে আচ্ছা ঠিক আছে, আমি কোথাও অফিসের ঠিকানা দেন, আমি যাবো। সন্ধ্যার পরে গেছি, তো উনি অফিস ভর্তি দেখলাম লোকজন বসা। তো উনি তখন বলল যে সম্ভবত আমি মান্নাকে সাথে করে নিয়ে গেছিলাম, হিরো মান্নাকে নিয়ে গেছিলাম সঙ্গে, মান্নাও গেছিলাম সাথে করে, চলেন আমিও যাই, ওনাকে আমি চিনি। তো ওনার সাথে গিয়ে কথা বললাম। তো উনি আগে যে ছবিটা বানাইছে সেই ছবিটার উনি একটা ঘটনা বললো যে ভাই ছবিটা বানাইছি কিন্তু ছবির কোনো কাস্টিং নাই, ছবির শিল্পীরা কারা? তো সেই ছবির শিল্পীরা তো ওই বলছে তারা দর্শক চিনে না। তো দর্শক চিনে না, তো আসলে একটা ছবির ভালো যদি কাস্টিং থাকে, প্রত্যেকটা চরিত্রে যদি কাস্টিং থাকে, দর্শক এক ছোটোখাটো চরিত্রে একটা কমেডিয়ানও থাকে বা একটা বাড়ির চাকর, সেই সময় আমরা যেটা চিন্তা করতাম, ওনার ওই কথাটা শুনে মনে হয়েছে যেমন ব্ল্যাক আনোয়ার ভাই আগে খুব অনেক ভালো ভালো অভিনয় করতো, পরবর্তীতে এসে উনি আমাদের বাড়ির বিভিন্ন সিনিয়র চাকর বা কমেডি এগুলো অভিনয় করতো। ওনার কথা শুনে তখন মনে হয়েছে, তখন ওনার কথা শুনে মনে করে তখন আমি তাহলে আমি গল্প একটা নির্ধারণ করে আমি কাস্টিংটা আপনাকে বলি, আমি এক সপ্তাহ পরে বলি। তখন এটা ফাইনাল ওনার সাথে কথাবার্তা বলে উনি আমাকে সাইনিং মানি দিল। তো এসে আমি তখন আমরা টিম নিয়ে বসে ভাবনা চিন্তা করলাম যে যাতে বিগ কাস্টিং থাকে, বড় বড় আর্টিস্ট থাকে, মান্না তো থাকবেই। রবি কোনো অপরাধ করেনি, ও আমাকে ভালোবাসা দিয়ে খলনায়ক থেকে নায়ক বানিয়েছে। তারপরে চম্পা থাকবে, তারপরে হচ্ছে রাজীব ভাই থাকবে, আরো যারা ভিলেন আছে জাম্বু থাকবে, বা আরো যারা ভিলেন এই বাংলাদেশে আছে তারা সবাই থাকবে। আমার বানানো খলনায়ক আমার উপরে টেক্কা। তো সেই রকম, এবং চরিত্রের দিক থেকে যারা চরিত্রাভিনেতা যারা ছিল তাদেরকে নিয়েই এই ছবিটাতে সবচেয়ে ওই সময়ের মধ্যে সবচেয়ে বিগ কাস্টিং ছবি। এবং দেখবেন যে অনেক কিভাবে একটা ভালো ছেলে ধীরে ধীরে নায়ক, মানে আমরা যেটা বলি নায়ক থেকে খলনায়ক হয়। দুর্ভাগ্য আমার, বাপ হয়ে তুমি হয়েছে আমার সবচেয়ে বড় শত্রু, আর তাই তোমার শত্রু হয়েছে আমার পরম বন্ধু। কিভাবে একটা বাস্তবধর্মী ছেলে, কিভাবে একটা সহজ সরল ছেলে, সেই ছেলে সমাজের নির্যাতনে, তারপরে খারাপ মানুষদের অত্যাচারে সে খলনায়ক হয়ে যায়। আমি সমাজের চোখে, মানুষের চোখে, তোমার চোখে খলনায়ক। খলনায়কের এই খুব গুরুত্বপূর্ণ বিষয় যে ওনার খুব বিগ কাস্টিং ওই সময়ের আমার ছবি, এবং উনি কোনো কার্পণ্য করেনি। উনি আমাকে বলছে যত টাকা লাগে আপনি নির্মাণ করবেন, আমি মন খুলে এই ছবিতে টাকা ইনভেস্ট করতে চাই। তো সেটা সকল টেকনিশিয়ান, সকল আর্টিস্টের সহযোগিতায় সেই সময় খলনায়ক ছবিটা নির্মাণ করতে পারছি। এবং সেই সময় ছবি মানে বাম্পার হিট যেটা আমরা বলি, সেই ব্যবসার সফল ছবি। তো সেই ছবি সেটা আমাকে অনেক সুনাম এনে দিয়েছে, এবং উনিও পয়সা পেয়েছেন, এবং উনি আমার বাবার বয়সী মানুষ ছিলেন। তো উনি আমাকে খুব দোয়া করে গেছেন যে আমি যেটা চাইছি যে তুমি সেটা আমাকে দিয়েছো, তুমি করে বলতো, এবং তুমি সেটা আমাকে দিয়েছো, তো তোমাকে অসংখ্য ধন্যবাদ। সিনেমা হলের মধ্যে বসেও কিন্তু আপনার ছবি দেখছি, দর্শক কোন জায়গায় তালি দেয়, দর্শক কোন জায়গায় হাসে, দর্শক কোন জায়গায় কাঁদে, এটাও আমাদেরকে জানতে হয়েছে। সেগুলো চিন্তা করে কিন্তু একটা স্ক্রিপ্ট যখন করি আমরা, তখন সেখানে রাখতে হয়। তো অনেক ভেবে চিনতে একটা কোটি টাকা ইনভেস্ট করে একটা লোক প্রডিউসার ছবি বানাবে, তাহলে আমি পরিচালক যদি বানাইতে না পারি তাহলে তো আমি সাকসেসফুল হব না। তো সেটা চিন্তা করেই ছবি আমাদের নির্মাণ করতে হয়, সংলাপ দিতে হয়। সংলাপেরও অনেক খেলা আছে,
উনি যদি সংলাপ ভালো না হয় দর্শক হলে ঢোকে না, তো এটা ডায়লগ ভালো না, তো যে সেটা ভাবেও সংলাপ ওই স্ক্রিপ্ট সাথে বসে বসে কোন শিল্পীর কোন সংলাপ সেটা চিন্তা করে দিত। রাজীব ভাইয়ের মুখে এক ধরনের সংলাপ, হুমায়ুন ফরিদির এক ধরনের সংলাপ, মান্নার মুখে এক ধরনের সংলাপ, চম্পার মুখে এক ধরনের সংলাপ, মৌসুমীর এক ধরনের, এটা চিন্তা করে কার কোন সংলাপ দর্শক পছন্দ করে সেটা চিন্তা করে আমরা সেই সিনেমা নির্মাণ করতে হয়। তো আজকে যারা আমার এবং আমার পিছনের গল্প শুনলেন, তো আপনাদের আমার সাথে যারা আছেন এবং এখনো যারা আছেন তাদেরকে সকলকে ধন্যবাদ। তো আশা করি আগামীকালও আমার সাথে যারা আসে নতুন যুক্ত হবেন বা থাকবেন। তো পরবর্তীতে আমি আপনাদের এই আগামীকাল আবার আসবো তখন পরবর্তী সিনেমার গল্প নিয়ে আপনাদের কাছে আসব। আপনারা ইনশাল্লাহ নতুন নতুন গল্পের, তো এই আমার এই পরিচালকের পক্ষ থেকে, আমি মমতাজুর রহমান আকবরের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।